আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদী, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি। আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি এক সাকসেস স্টোরি নিয়ে, অর্থাৎ ভিসা কোচ বিডির এক সফলতার গল্প নিয়ে। এমন দুজন মানুষকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছিলেন দেশের বাহিরে পড়তে যাওয়ার জন্যে এবং পরিবার সহ সেটেল হওয়ার জন্যে, এবং এরই ধারাবাহিকতায় তারা ভিসা কোচ বিডিতে আসেন এবং অবশেষে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা হয়ে যায় এবং খুব শীঘ্রই তারা ফ্লাই করছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। চলুন আমরা সরাসরি চলে যাই তাদের কাছে। এমডি মাহবুব হাসান স্যার এবং সিথি নুল্লিজা ভাবি, ওয়েলকাম টু ভিসা কোচ বিডি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আমরা আসলেই খুব খুশি এবং আনন্দিত, সম্মানিত ফিল করছি। আমি জানতে চাই, আপনি তো অনেক দিন ধরে আপনি এবং ভাবি ট্রাই করছিলেন দেশের বাইরে যাওয়ার, তো এই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্তটা আসলে কেন নিলেন? থ্যাংক ইউ সাদি ভাই। আসলে আম, আমার প্রফেশন হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে জড়িত। কিন্তু আমাদের সফটওয়্যার লাইনে একটা বিষয় হলো যে এখনকার যে নতুন প্রযুক্তিগুলো, বিশেষ করে এআই, ডাটা সায়েন্স, তো এইগুলোর পরিসরটা বাংলাদেশে একটু সীমিত এবং মাত্র গ্রো হচ্ছে। তো বাইরে যাওয়ার ডিসিশনটা আসলে এজন্যই যে নিজেকে আরেকটু আপগ্রেড করা এবং ট্রেন্ডটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করা আর কি। আচ্ছা, ভাবি কেন যেতে চাচ্ছেন দেশের বাইরে? আসলে সবকিছু মিলিয়েই আমরা বাংলাদেশে ভালোই ছিলাম। বাট যেহেতু এডুকেশন, তারপর নিজের কেরিয়ার সবকিছু মিলিয়ে আসলে বাহিরে যাওয়ার ডিসিশনটা আর কি। আচ্ছা, স্যারের কাছে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে। তো এত প্রতিষ্ঠান থাকতে ভিসা কোচ বিডির কাছেই আসলে কেন আসা হলো, বা আমাদের ভিসা কোচ বিডির মাধ্যমে কেন আপনি স্টুডেন্ট ভিসাটা প্রসেস করলেন? আসলে ভিসা কোচ বিডির খোঁজটা পেয়েছিলাম আমার এক খুব কাছের রিলেটিভের কাছ থেকে। তো তারা বেসিক্যালি তাদের অফিসের বিভিন্ন প্রফেশনাল সার্ভিসগুলো ভিসা কোচ বিডি থেকে নিয়ে থাকে। তো ভাইয়াই আসলে রিকমেন্ড করলো ভিসা কোচ বিডির ব্যাপারটায়। আর না, আমরা অনেক দিন ধরেই আসলে খুঁজছিলাম একটা ভালো ইয়ের। তো তখন হচ্ছে ভাইয়া আমাদেরকে রিকমেন্ড করলো যে ভিসা কোচ বিডি খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো সেখান থেকে আসলে আপনাদেরকে খুঁজে পাওয়া। ভিসা কোচ বিডির মাধ্যমে তো আপনারা প্রসেস করলেন, আপনাদের মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা হয়ে গেছে, রাইট? জি। স্যার, মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছেন, এটা কোন ইউনিভার্সিটির ভিসা পেয়েছেন? আমার এটা হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। আচ্ছা স্যার, মালয়েশিয়া এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন? আমার সাবজেক্টটা হলো ডাটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স। আচ্ছা, ওখানে কতদিন লাগছে আপনার? এটা হলো 12 থেকে 18 মাস। 12 থেকে 18 মাস। মোটামুটি সবাই জানতে চায় আপনার টিউশন ফি কত লাগছে, কত রিঙ্গিতের মতো? প্রায় 18,000 রিঙ্গিতের মতো আর কি। এটা আহ, কিছু বেশি কম আছে আর এটা কি কত দিনের বিভিন্ন। জন্য, কয়টা এটা হলো সেমিস্টার? টোটাল 3টা সেমিস্টার। তিনটা টোটাল সেমিস্টার। 3টা সেমিস্টার। আর যদি লাইক থিসিস থাকে এবং পেপার পাবলিশ থাকে, সেক্ষেত্রে একটু কিছু বেশি সময় লাগে, সেটা ইউনিভার্সিটি থেকেই আসলে ইয়া করে। আর এপিইউ এর একটা সুবিধা হলো এরা আসলে মানে ডুয়েল ডিগ্রি অফার করে। তো একই সাথে আপনি মালয়েশিয়ান ডিগ্রিতেও এলিজিবল হবেন এবং ইউকের একটা ডিগ্রিতেও আপনি, মানে ইউকের একটা ইউনিভার্সিটি ডিগ্রিতেও আপনি এলিজিবল হবেন। আচ্ছা স্যার, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি তো মালয়েশিয়ায় যাচ্ছেন, তো আপনার ইন ফিউচার কি আপনি মালয়েশিয়ায় ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার কোনো প্ল্যান? কারণ আমরা জানি যে মালয়েশিয়ায় সেটেল হওয়াটা একটা চ্যালেঞ্জ, কারণ এখানে আপনাকে ভিসা এক্সটেন্ড করে যেতে হয়, আপনি অনেক বছর থাকতে পারবেন, এক্সটেন্ড করে করে থাকতে পারবেন। তো আপনি কি সেভাবেই কন্টিনিউ করবেন, নাকি পরে অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছে আছে? কারণ আমরা জানি আপনার একটি মেয়েও আছে, ছোট। And এটা আসলে এই মুহূর্তে বলা আমার জন্য কঠিন, কেননা আমার মেইন টার্গেট হলো ডাটা সায়েন্সটা কমপ্লিট করার পরে ডাটা ইন্ডাস্ট্রিতে ঢোকা। এবং ডাটা ইন্ডাস্ট্রিটা মালয়েশিয়ায় আছে, আবার ইউরোপিয়ান রিজনে এটার ডিমান্ড অনেক বেশি এবং মানে স্কোপটা অনেক বেশি, এবং সেম গোজ টু আমেরিকান মার্কেটেও আর কি। তো দেখা যাক। মানে একটা যাওয়ার পর একটা সিদ্ধান্ত নেওয়া জি, যাবে, জি। কিন্তু এটা আপনি হলো দেশের বাইরেই আসলে সেটেল হবেন, এটা হচ্ছে হ্যাঁ, প্ল্যান। মানে দেশের বাইরে আসলে সেটেল হওয়ার ইচ্ছা। আ কিন্তু মানে অপরচুনিটিটা যেখানে বেশি, আমার কাজের পরিধিটা এবং আমার বাচ্চার যেই জায়গায় তার স্টাডিটা ভালো হবে, সো সেখানেই আসলে। আচ্ছা, কতদিনের ভিসা পেয়েছেন?
এটা 6 মাসের। 6 মাসের। জি। তো 6 মাস পরে তো আপনি কি এক্সটেন্ড করতে পারবেন? ইউনিভার্সিটির সাথে আপনার কথা হ্যাঁ, এটা ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে। এটা প্রতি সেমেস্টার অনুযায়ী ইউনিভার্সিটি ওরা আপডেট করে ওরাই দিবে আমার আপডেট করে দিবে। ভিসা শেষ আর হলে। জি। এমনিতে ভাবি কোন ভিসা পেয়েছেন? আপনার মেয়ে ওরা কোন ভিসা পেয়েছে? ভাবি ওরা বেসিক্যালি ডিপেন্ডেন্ট হিসেবে ভিজিটিং ভিসায় যাচ্ছে আরকি। আচ্ছা, এখানে আমি একটা বিষয় অডিয়েন্সকে বলে রাখি। যেমন এখানে হচ্ছে মাহবুব স্যার উনি হচ্ছেন স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন। তো স্টুডেন্ট ভিসায় লিটারেলি প্রাথমিকভাবে এপ্লাই করলে আপনার যদি আপনি অনার্স করতে যান বা ব্যাচেলর করতে যান সেক্ষেত্রে 3 বছর থেকে 4 বছরের কোর্স হয়। বা ডিপ্লোমা করতে যান 3 বছরের কোর্স হয়। আপনি যদি এমবিএ করতে যান সেক্ষেত্রে 1.5 বছরের কোর্স হয়। কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু আপনাকে সেখান থেকে ইমিগ্রেশন থেকে কিন্তু আপনি ওই 4 বছরের ভিসা পাবেন না বা 3 বছরের ভিসা পাবেন না বা ওই 1 বছরের ভিসা পাবেন না। আপনাকে ফার্স্ট স্টুডেন্ট হিসেবে 6 মাসের ভিসাই দিবে। কিন্তু তারা হচ্ছে আপনার প্রোগ্রামে বেস করে এক্সটেন্ড করবে, যেটা মাহবুব স্যার মাত্র এক্সপ্লেন করলেন। আরেকটা বিষয় হচ্ছে ওনার সাথে ভাবি যাচ্ছেন, স্যারের মেয়ে যাচ্ছেন। তো তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা হিসেবে যাবে, ডিপেন্ডেন্ট মানে তার উপর নির্ভরশীল। এটাকে বলি আমরা ইংরেজিতে একটা ওয়ার্ড ডিপেন্ডেন্ট। ওই হিসেবে তারা হচ্ছেন আপনার এখানে ট্যুরিস্ট ভিসা পাবেন, কিন্তু ওইখানে যাওয়ার পর যেহেতু স্যারের সাথে যাচ্ছেন সেটা আবার তারা এক্সটেন্ড করে নিতে পারেন। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন ট্যুরিস্ট ভিসায় কেউ যাবে স্যারের সাথেও যে যাচ্ছে তাদের কিন্তু ট্যুরিস্ট ভিসা যায়, তাদের কিন্তু রিটার্ন টিকিট লাগবে। তা না হলে কিন্তু আবার ইমিগ্রেশনে আটকে দিতে পারে। স্যার যেমন স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, ওনার অফার লেটার আছে, উনি এমজিএস ফি দিয়েছেন, ওনার ইভেল আছে, টিউশন ফি ডিটেলস আছে, ওনার ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল আছে, ওনার ভিসা আছে স্টুডেন্ট ভিসা। তো ওই হিসেবে উনি কিন্তু শুধুমাত্র টিকিট কাটবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরাসরি চলে যাবেন। ওনার কিন্তু কোনো রিটার্ন টিকিটের ইস্যুজ নাই। কিন্তু ওনার সাথে যে ভাবি যাচ্ছেন, ভাতিজি যাচ্ছে, তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা যাচ্ছে। 3 মাসের ভিসা 1 মাস অর্থাৎ 28 দিনের মতো তারা থাকতে পারবে, তারপরে সেটা এক্সটেন্ড করতে হয়। তো সেই হিসেবে কিন্তু ওনাদের রিটার্ন টিকিট মাস্ট বি লাগবে। তো এটা হচ্ছে বিষয়। ভাবির কাছে জানতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ভিসা কোচ বিডির কাছ থেকে যে সামগ্রিক একটা সার্ভিস নিলেন, কেমন লাগলো আসলে তাদের সার্ভিসটা ভিসা কোচ বিডির? নো ডাউট অসাধারণ। অসাধারণ কেন বলবো? কারণ আমরা কোনো এজেন্সিতে গেলে দেখা যায় কি সাধারণত তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতেই 2 দিন চলে যায়। কিন্তু আমরা ভিসা কোচ বিডিতে আমরা যখন হয়েছে যে সময় হয়েছে, আমি সময় আসলে দেখি নাই। যখন মনে হয়েছে যে এটা আমার দরকার, আমি ওই সময়টাতেই ফোন করেছি আর আমি তাদেরকে সবসময় অ্যাভেলেবেল পেয়েছি। এইটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর অনেক বড় একটা সাপোর্ট। যে কোনো ধরনের একটা চ্যালেঞ্জ হলো, আমি ফোন দিলাম। আমরা সঙ্গে, সঙ্গে কিন্তু সেই সার্ভিসটা বা সেই সময়টা আমরা পেয়েছি তাদের কাছ থেকে। যে কোনো ধরনের আমরা কোনো প্রবলেম ফেস করলে তারা সঙ্গে, সঙ্গে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছে। যেটা আসলে নরমাল কোনো এজেন্সি বা করে কিনা আদৌ কেউ করে কিনা সেটা আমার আসলে জানা নেই। বাট এইটা আসলে আমরা পেয়েছি ভিসা কোচ বিডির কাছ থেকে। মানে এরকম কখনো হয়নি ভাবি যে আপনি ফোন দিয়েছেন, তারা খুব রাগ করেছে বা এই টাইমে এটা ফোন দেওয়ার না, সময় না, না, এই ধরনের কথা কখনো বলেনি? কখনো কিছু হয়নি। বরঞ্চ তারা অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট। যে কারণে আসলে আমরা ২ বার আমাদের ভিসা আমরা রিজেক্ট হয়েছি। একবার কানাডাতে, একবার আমেরিকাতে। বাট তারপরও আসলে আমরাও তাদের সাথে কন্টিনিউ করেছি, চেষ্টা করেছি। আমরা আমাদের এইটা জার্নিটা যেন স্টপ না হয়ে যায় সেটার দিক থেকে। আর তারা অনেক সাপোর্ট করেছে, অনেক। ৩ বার আমাদেরকে যেভাবে তারা সাপোর্ট করেছে, আজকে আমি বলব আমাদের সফলতার পিছনে তাদের অনেক বড় একটা হাত আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, ভিসা কোচ বিডির মাধ্যমে যখন আপনি প্রসেস শুরু করলেন, তখন কি স্যার কোনো চ্যালেঞ্জ এসেছিল? যদি কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করে থাকেন, ভিসা কোচ বিডি টিম সেটা আসলে কিভাবে সমাধান করলো বা সমাধান করতে পেরেছিল কিনা আদৌ? ওয়েল চ্যালেঞ্জ আসলে অনেকগুলোই এসেছে। কেননা ১ম এ আমি ট্রাই করছিলাম হলো ইউএসএর ভিসার জন্য, ইউএসএর ইউনিভার্সিটির জন্য। বাট তখন রাজনৈতিক প্রেক্ষাপটও একটু চেঞ্জ হয়ে গিয়েছিল এবং বেশ কিছু আনএক্সপেক্টেড অ্যানাউন্সমেন্টও এসেছিল এটা কি আমেরিকার স্যার ৫ কাছ থেকে। আগস্টের পরে কথা বলছেন? জি, অবশ্যই ৫ই আগস্টের পরে এবং ট্রাম্প প্রশাসনের কিছু সিদ্ধান্ত যেটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানে একটু পরিপন্থী বলবো আমি। তো এই সময়টাতেই আসলে আমার ভিসা ডেটটা ছিল, মানে ইন্টারভিউ ডেটটা ছিল। তো এই এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। যদিও ভিসা কোচ বিডি তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে এবং তারা মানে যথাসম্ভব ট্রান্সপারেন্ট ছিল প্রতিটা স্টেপে যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। মানে নরমালি দেখা যায় যে আপনার বিভিন্ন এজেন্সিগুলো তাদের একটা সুনাম রাখার জন্য তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দেয় যে হ্যাঁ, হয়ে যাবে বা এইটা। বাট ভিসা কোচ বিডি যেটা মানে অ্যাকচুয়াল যে সিনারিওটা সেটা আসলে
আমাদের সামনে তুলে ধরেছিল, যার জন্য মানে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে আসলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এই বিষয়টা এক্সপেকটেশনের ইয়ার জন্য। এবং আমরা যখন মালয়েশিয়ার ভিসা করতে যাই, ইউএসের চেয়ে মালয়েশিয়ার ভিসাটা একটু ইজি, কিন্তু সেখানেও আমাদের বেশ কিছু কমপ্লিকেশন ফেস করতে হয়েছে। বিশেষ করে আমার বাচ্চার যখন আমরা ভিসা করতে যাই, একসময় দেখা গেল যে বাংলাদেশের যেই ই ভিসার অ্যাপ্লিকেশনের সার্ভার ওটাই বন্ধ ১ সপ্তাহ ধরে। এদিকে আমার ভিসা হয়ে গিয়েছে, আমার টাইম চলে যাচ্ছে। তো ভিসা কোচ বিডি তারা অসাধারণ ওই সময় একটা সাপোর্ট দিয়েছে, এবং যার কারণে আমার মেয়ের ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমরা যেহেতু বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো থেকে আসলে ইয়া করি, মানে গ্র্যাজুয়েশন করে যাই যারা, তাদের ডকুমেন্টস বলেন বা আমাদের কারিকুলাম অনেক ল্যাকিং থাকে। তো এগুলো অনেক সমস্যা, যারা ইন্টারন্যাশনালি মানে অ্যাপ্লাই করেছেন তারা হয়তো বা জানেন, অনেক ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয়, অনেক ধরনের অথরাইজেশন লাগে, সেম গোস টু ফরেন মিনিস্ট্রি থেকে অথরাইজেশন লাগে। সো এই জিনিসগুলোর ব্যাপারে ভিসা কোচ পিটি অনেক সহযোগিতা করেছে, সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলে, তারপর বিভিন্ন ডকুমেন্টগুলো ভ্যালিডেশন করে মানে প্রসেসটাকে অনেক সহজ করেছে। আচ্ছা স্যার, আমার এখানে একটা প্রশ্ন, যে অনেক সময় এরকম হয় যে আপনার মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে অফার লেটার চলে আসে। আপনার অফার লেটার কি খুব স্মুথ এসেছিল, বা আপনি যে অফার লেটারের প্রসেসে যে বিষয়গুলো না, আমারটা বেশ দেরি করে এসেছে, বেশ বেশ কতদিন দেরি সময় করে। লেগেছিল প্রায়? নরমালি অফার লেটার ওরা বলে হলো লাইক 4 to 6 উইকের মধ্যে, বাট আমারটা আসতে আসতে মোটামুটি 8 উইক লেগে গিয়েছিল। 8 উইকস লেগে গিয়েছিল। টোটালি আপনি যে প্রসেসটা করলেন মালয়েশিয়া থেকে করতে, আপনার কতদিন লাগলো টোটাল প্রসেসটা কমপ্লিট হতে, ভিসা হাতে পাওয়া পর্যন্ত, আপনার মেয়ের ভিসা হাতে সব পাওয়া পর্যন্ত? মিলায় 3 মাসের মতো। 3 মান্থস, অ্যারাউন্ড 3 থ্রি মান্থস, মান্থসে। অ্যারাউন্ড 3 মানে একটু মান্থস। চ্যালেঞ্জ হওয়ার পরেও আপনি মোটামুটি মালয়েশিয়ার জি, স্টুডেন্ট জি, ভিসার সাথে আপনার মোটামুটি ডিপেন্ডেন্ট 3 ভিসা মান্থসের আপনি মধ্যে। 3 মাসে হ্যাঁ, স্যার কমপ্লিট করতে পেরেছেন, রাইট, রাইট? রাইট। ওকে। ভাবি, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে স্যারের কাছ থেকে শুনছিলাম যে আসলে ভিসা হওয়াটা আপনাদের খুব চ্যালেঞ্জ যাচ্ছিল। তো যখন মানে স্যারের ভিসাও হলো, আপনার ভিসাও হলো, ভাতিজির ভিসা হলো, তখন আসলে ফিলিংসটা কেমন ছিল? আসলে ফিলিংস থেকে খারাপ লাগতেছিল অনেক, যেহেতু বাংলাদেশ থেকে চলে যাব। বাবা মা আছে, শ্বশুর নেই, শাশুড়ি আছেন। তো সব কিছু মিলিয়ে তখন একটু মানে খারাপও লাগতেছিল, ভালো অনেক লাগতেছিল অনেক, যে ফাইনালি আমরা যেই গোলটাতে মানে আমরা আসলে আমি আমার লাইফে সাদি ভাই খুব ক্লিয়ার কিভাবে, যে আমরা একটা গোল সেট করছিলাম যে আমরা যাবই, আমরা যেভাবে হোক আমরা মালয়েশিয়াতে হোক বা যে দেশে হোক আমরা আমরা যাবই। তো সেটা সাকসেস হয়েছে, এটা আমাদের জন্য অনেক মিশন বড় একটা অ্যাকমপ্লিশড আর কি বলে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়। খুব অনেক বড় একটা পাওনা। তো হ্যাঁ, শৈশবে তো অনেক ভালো লাগছে, বাট একটা টেনশন ছিল, আমার মেয়ের ভিসাটা তখনও হচ্ছে হয় নাই। তো তখন আসলে সব কিছু মিলায় একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল আর কি। আপনাদের এই বিষয়ে নিয়ে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি নিজেই সব কিছু প্রসেস করেছি, খুব আমাদের কোম্পানি থেকে করেছি। মানে ওই বিষয়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। কারণ আমি দেখছিলাম যে স্যারের সাথে, যে স্যার আমাকে বলছিল যে মানে আপনার অলমোস্ট মানে ১-১.৫ মাস পর থেকে আপনাদের বাসার সব ফার্নিচার বিক্রি করা শুরু করে। এবং এক্স্যাক্টলি। হ্যাঁ, স্যার মোটরসাইকেল বিক্রি করে দিন। মানে আপনাদের চাইতে আমি টেনশনে পড়ে গেছি। বাই চান্স যদি স্যারের ভিসা না হয়, ভাবির ভিসা না হয়, মানে আমি অনেক টেনশন, এবং কয়েক রাত আমার ঘুমও হয় না এই টেনশনে, ট্রাস্ট মি। তখন আমি শেয়ার করিনি। এবং সবচাইতে বেশি আমি চ্যালেঞ্জে পড়ে গেলাম যখন দেখলাম যে স্যারের ভিসা একবার আমরা জমা দিলাম। জমা দেওয়ার পরে হঠাৎ করে ভিসাটা মানে কোনো ইনফরমেশন আসছিল না। ওরা মালয়েশিয়ার টোটাল সিস্টেমটাই চেঞ্জ করেছে। এখন জমা দিয়েছি, কোনো রেজাল্ট আসছে না। ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ হয়ে গেছে। ওদিকে আবার আমরা ২০ তারিখে টিকিটও কেটে ফেলেছি। তো ওই মুহূর্তে স্যারের বিষয়টা খুব ওইটা আমার খুব টেনশনের একটা পিরিয়ড ছিল। আমি স্যার আমাকে বলছে, ভাই কী অবস্থা? আমি বলতে পারছিলাম না। তো পরে ওইটা আমরা ক্যানসেল করে দিয়ে, পরে মানে ক্যানসেল ধরে নিয়ে আমরা পুনরায় আবার আবেদন করলাম সব কিছু করে। তারপরে আলহামদুলিল্লাহ স্যারের ভিসা হলো। স্যারের ভিসা হওয়ার পর আবার একটা চ্যালেঞ্জে পড়লাম, যে আপনারটা ভাবে অ্যাপ্লাই করতে পারলাম, ভাতিজিরটা পারছি না। মানে কোনোভাবে সাবমিটই করতে পারছি না আমরা। তো সব কিছু মিলে আসলে এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। বাট অ্যাট লাস্ট মিশন অ্যাকমপ্লিশড আর কি হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু আল্লাহ। সবকিছুর অল পিছনে ক্রেডিট গোজ আসলে টু আল্লাহ, অল ক্রেডিট গোজ টু হ্যাঁ, আল্লাহ। সবকিছুর পিছনে আসলে আল্লাহ তাআলার ছাড়া, পারমিশন ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। তো তবে তার অ্যাট লাস্ট আমরা বলতে ১ম এ পারি যেটা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনি যে যাচ্ছেন ওইখানে, স্যার আমি একটা জিনিস, এটা অনেকেই আমরা আসলে বলি না। আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আচ্ছা, ওইখানে আপনি লাগেজ কতটুকু পেয়েছেন? যেহেতু আপনার অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, একবারে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। সেখানে লাগেজটা কিভাবে মেইনটেইন করলেন? এইটা মানে আমিও ১ম এ জানতাম না আরকি। তো নরমালি আমাদের যেই ইকোনমিক টিকিটগুলা সেইটায় লাগেজ ক্যাপাসিটি থাকে বেসিক্যালি 23 + 7 কেজি।
হ্যান্ড লাগে 7 কেজি এবং 23 হলো ইয়াতে। তো আমরা ওইটা একটু এক্সটেন্ড করে আমরা 35 করেছিলাম, যেহেতু আমাদের মানে ফ্যামিলি এবং বাচ্চা নিয়ে যাচ্ছি। মানে সো 35 কি স্যার, এটা হচ্ছে পার পার্সন? পার পার্সন তার মানে 35 আপনার এবং কেজি। ভাবির হচ্ছে 70 কেজি রাইট, না 70 কেজি প্লাস হলো 7 কেজি করে হ্যান্ড হাতে হাতে লাগেজ। যেটা নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা লাকে যেটা আপনাদেরকে ইট দর্শক উইল লাইক 42 কেজি। আচ্ছা, দর্শকদের একটু বলে রাখছি যে এখানে হচ্ছেন স্যার লাকেজ পেয়েছেন 35, ভাবি পেয়েছেন 35। তার মানে তারা হচ্ছে ওই যে যখন আপনার ইমিগ্রেশনে ঢুকবেন তখন ইমিগ্রেশন করার সময় এগুলো হচ্ছে ওইখানে আপনার বোর্ডিং পাস করে, মানে আপনার হচ্ছে আপনি যে টিকিট নিয়ে যাচ্ছেন, টিকিট নিয়ে যাওয়ার পরে আপনার টিকিট এবং লাকেজ দেখে তারা আপনার টিকিটের মধ্যে একটা স্লিপ লাগিয়ে দিবে বা স্টিকার লাগিয়ে দিবে, আর একটা হচ্ছে আপনার লাকেজের মধ্যে লাগবে, এটাকে বলে বোর্ডিং পাস। তো ওই বোর্ডিং পাসটা নেওয়ার সময় স্যারের হচ্ছে 35 কেজি এবং ভাবির হচ্ছে 35 কেজি, এই 70 কেজি ওনারা পাচ্ছেন। আর হাতে করে আপনি নিতে পারবেন 7 কেজি 7 কেজি। তাহলে সেই ক্ষেত্রে ওইখানে হলো 70 কেজি আর 7 7 হচ্ছে 7 দোকানে 14। তার মানে ওনারা নিতে পাচ্ছেন 84 কেজি। 84 কেজি। আর স্যার আপনার মেয়ের ক্ষেত্রে টিকিটটা কিভাবে হয়েছে? মেয়ের টিকিটটার হলো ওর তো বেসিক্যালি ইনফ্যান্ট। ইনফ্যান্টের বিষয়টা একটু বলি। ইনফ্যান্টের বিষয়টা হচ্ছে মোটামুটিভাবে অধিকাংশ এয়ারলাইন্সে মেনটেন করা হয় যে 3 বছরের নিচে বা 2 বছরের নিচে বাচ্চাদেরকে ইনফ্যান্ট, কিছু কিছু এয়ারলাইন্স 3 বছরের নিচে, কিছু কিছু এয়ারলাইন্স 2 বছরের নিচে। তবে লিটারেলি যেটা বেশি সেটা হচ্ছে 3 বছরের নিচে যাদের, তাদেরকে ইনফ্যান্ট হিসেবে কাউন্ট করা হয়। তারা বাবা বা মার সাথে বা যার সাথে যাচ্ছে তার কোলেই তারা থাকে, সেই ক্ষেত্রে তাদের যে টিকিটের চার্জটা থাকে সেটা অনেক কম থাকে, তাদেরকে ইনফ্যান্ট হিসেবে বলে, এবং ওই হিসেবে তারা আবার কিছু লাকেজও পায় যে তাকে তার জিনিসপত্র নেওয়ার জন্য। আপনারা স্যার ইনফ্যান্ট হিসেবে কতটুকু পেয়েছেন? 7 আমরা কেজি 9 থেকে 10 কেজির মতো আর 9 কি। থেকে 10 কেজি মতো, জি, 7 জি। কেজি হয়তো লিগেলি 7 নেওয়া যায়। কেজি, হ্যাঁ মানে 7 কেজি ইয়া থাকে, বাট এয়ারলাইন্সও আমি দেখলাম ওদের 9-10 কেজিও তারা 9 হচ্ছে থেকে 10 কেজি কেজিও পর্যন্ত তারা অ্যালাউ মানে করে এটা আসলে। একটু allow করে। আমি একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা জি। হচ্ছে 7 কেজি হচ্ছে আমি ওর যেই হ্যান্ড লাগেজটা সেটাতে আমি পাচ্ছি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওর ওর তো খাবার। বোর্ডিং এর জন্য তো আপনি হ্যাঁ, কোনো যেহেতু পাচ্ছেন না। যেহেতু ও একদম ছোট একটা বেবি, তো ওর একটা দুধ মানে খাবার দাবারের ব্যাপার আছে, যেহেতু 4-5 ঘন্টার একটা ব্যাপার। তো ওরা এয়ারপোর্ট থেকে আমাকে সেদিন এটা বলেছে যে আপনি একটা ব্যাকপ্যাক নিতে পারবেন মানে বেবির ওর জন্য, খাবার ক্যারি যে করার জন্য খাবারটা, টিয়া খাবার সেগুলো। প্যাম্পার্স ওর যাবতীয় ওটা যা আছে আসলে সেগুলো লাগেজে ক্যারি কাউন্ট করার করে না। জন্য। সেটার মধ্যে হচ্ছে ওয়াইপ টিস্যু হয়তো ওয়েব টিস্যু, আপনার Right, right. ওই তো 1-2 Diapers, কেজি, মানে 1-2 একদম কেজি আর কি কম এরকম যেগুলো কিছু নিতে আন্দাজে পারবেন ছোটখাটো, খুব হ্যাঁ, হ্যাঁ। ইয়ের। মানে আমরা বলতে পারি যে একটা ইনফ্যান্ট বেবির হচ্ছে 7 থেকে 9 কেজি নেওয়া 7 থেকে maximum, 9 কেজি। আর maximum। সাথে হলো আপনি ট্রলিটাও নিতে পারবেন, যেটাতে ওকে আসলে ওই ট্রলি যেটা Stroller। স্ট্রলার যেটা, চলার, যেটার মধ্যে তাকে বসিয়ে নেওয়া যাবে। রাইট। জি। সো ওইটাও অ্যালাউ করে এই বিষয়গুলো কিন্তু খুব airlines ইম্পর্টেন্ট, থেকে। আসলে কিন্তু এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, এগুলো কিন্তু হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে 84, আর হচ্ছে যদি 7 ধরি স্যার, তাহলে আপনি 91 কেজি পাচ্ছেন। 91 কেজি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে দর্শকরা বুঝতে পারছেন তো, স্যার ভাবি যাচ্ছেন এবং তাদের সাথে তাদের বাচ্চা আছে, তার মোটামুটি 91 কেজির জিনিসপত্র বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারছেন। স্যার এবং ভাবির কাছে দুজনের কাছে প্রশ্ন, ভিসা কোচ বিডির কাছে তো আপনারা প্রসেসটা করলেন, তো ভিসা কোচ বিডির সাথে এই যে জার্নিটা বা যাত্রাটা, এটার মধ্যে কোন বিষয়টা আপনার কাছে সবচাইতে ভালো মনে হয়েছে, আপনাকে গুড ফিল দিয়েছে, না ভিসা কোচ বিডি আমাকে যে এই সার্ভিসটা দিল এতে আমি ভালো ফিল করছি, বা এই সহযোগিতা করলে এটা আমার জন্য লাইফে একটা ভ্যালু অ্যাড করেছে বা সার্ভিসে ভ্যালু অ্যাড করেছে? ভিসা কোচ পিটির সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে আমার, সেটা হলো তাদের ট্রান্সপারেন্সিটা। কেননা যেটা আমি আগেও বললাম যে নর্মালি এজেন্সি বা এজেন্টরা ওরা আসলে রিয়েল সিনারিওটা বলতে চায় না। এটা তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজিও থাকে বা ইয়াও থাকে, কিন্তু আহ, আমার মানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি মনে করি যে যে কোনো জিনিসের ট্রান্সপারেন্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাতে আসলে আমিও বুঝতে পারি যে আমার কোন দিকে যাওয়া উচিত বা তাদের সাথে কিভাবে কোলাবোরেট করা উচিত। সো ভিসা কোচ পিটির এই ট্রান্সপারেন্সি জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বা হতে পারে সেটা বলে দেওয়া বা সে অনুযায়ী ইয়া করা। আর সেকেন্ড হলো যে অনেক এজেন্সি আছে যারা আসলে মানে বিভিন্নভাবে মানে ভয়ে একটা দেখানো যে ইমিগ্রেশন এইটা হতে পারে ওইটা হতে পারে হ্যান ত্যান অনেক। এখন দেখা যাচ্ছে যে যারা মানে ইন্টারন্যাশনালি ভ্রমণ করে নাই, তাদের জন্য বিষয়টা অজানা, এবং প্রথমবার এমনি মানুষের একটু ভয় থাকে আর কি, যে কি হবে, একটা নার্ভাসনেস কাজ করে। তো এই জিনিসগুলোতে দেখা যায় যে তখন মানে বিভিন্ন এজেন্সিগুলো তারা অনেক এক্সট্রা চার্জ করে ফেলে, মানে এই জাস্ট ভয়ের কারণে, অথচ এগুলো তেমন কিছুই না। তো ভিসা কোচ বিডির এই জিনিসগুলো খুবই ভালো, যে এই টাইপের মানে উল্টোপাল্টা ভয়ে প্রদর্শন করা বা মিস ইনফরমেশন যেটাকে আমরা বলি মিস আসলে, ইনফরমেশন, রং ইনফরমেশন বা রং ইনফরমেশন, দেয়নি। they বা they অতিরিক্ত actually চার্জের will not বা provide any wrong information to you.
এবং এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস বা এগুলো তারা কিছু করে? না, 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 না। না, না। তো স্যার আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আসলে পর্বটা একটু লং হবে। আজকে আমরা বেশ কিছু বিষয়ে স্যার এবং ভাবির সাথে কথা বললাম। আমরা ভিসা কোচ বিডির আরো একটি পর্ব নিয়ে আসছি যেখানে আমরা আরো বেশ কিছু বিষয়, কারণ স্যারের জার্নিটা অনেক বড়। তো ওই বিষয়গুলো আমরা রিভিল করব, আপনাদের সামনে তুলে ধরবো। তো থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন ভিসা কোচ বিডি মিন্স ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস। Remember, Visa Coach BD means fastest visa processing service.